প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে তোমরা ভালো আছো। আজকে আমরা উপপাদ্য প্রমাণের ক্ষেত্রে কতিপয় বিষয় নিয়ে আমরা আলোচনা করব। প্রমাণের ক্ষেত্রে যেগুলো তোমাদেরকে অনেক সময় সহযোগিতা করবে, আমরা সেগুলি সম্পর্কে প্রাথমিক ধারণা নেব। দেখো, রৈখিক যুগল কোণ। রৈখিক যুগল কোণ বলতে আমরা বুঝবো এবি একটি সরলরেখা, তার মধ্যে সি একটি বিন্দু। এই সি বিন্দুতে যে কোণ তৈরি হবে সেটির পরিমাণ হলো 180 ডিগ্রি, যেটাকে বলে দুই সমকোণ বা এক সরল কোণের সমান। দুই সমকোণ বা এক সরল কোণের সমান। তাহলে মানে দেখলাম যে একটি সরলরেখার মধ্যে সি বিন্দুতে কোণটি হবে 180 ডিগ্রি। এবার এই সি বিন্দুতে কোনো একটি রশ্মি মিলিত হলে, ধরি পিসি রশ্মি সি বিন্দুতে মিলিত হলো, তাহলে এখানে দুইটি সন্নিহিত কোণ উৎপন্ন হয়। সন্নিহিত কোণ কাকে বলে? আমরা জানি দুইটি কোণের চারটি বাহু লাগে, কিন্তু যদি দুইটি কোণের তিনটি বাহু থাকে, অর্থাৎ দুইটি কোণের একটি সাধারণ বাহু থাকে, এভাবে কোনো একটি সরলরেখার উপরে যদি একটি সাধারণ বাহু থাকে, তাহলে পরে দুই পাশে যে দুইটি কোণ তৈরি হয় তাকে বলে সন্নিহিত কোণ। এটা বিভিন্ন আকৃতির হতে পারে। আমরা এটিকেও সন্নিহিত কোণ বলতে পারি, এটিকেও সন্নিহিত কোণ বলতে পারি, আবার লম্ব অবস্থায় থাকলে সেটিকেও আমরা সন্নিহিত কোণ বলতে পারি। তাহলে পরে আমরা দেখলাম যে দুইটি কোণের একটি যদি সাধারণ বাহু থাকে, তাহলে পরে কোণ দুটিকে সন্নিহিত কোণ বলা হয়। এই সন্নিহিত কোণ দ্বয় যদি কোনো সরলরেখার উপরে উৎপন্ন হয়, যে সরলরেখার কোণ দুইটির পরিমাণ হচ্ছে 180 ডিগ্রি। যদি কোণ দুইটির পরিমাণ 180 ডিগ্রি হয়, তাহলে পরে সেটাকে আমরা বলবো রৈখিক যুগল কোণ। রৈখিক বলতে সরলরেখার উপর, যুগল বলতে জোড়া কোণ। তাহলে যুগল কোণ বলতে জোড়া কোণ। আমরা বুঝলাম তাহলে যে একটি সরলরেখার মধ্যে কোনো একটা বিন্দুতে 180 ডিগ্রি কোণ উৎপন্ন হয়। ওই 180 ডিগ্রি ওখানে দুইটি সন্নিহিত কোণ যদি তৈরি হয় যাদের পরিমাণ 180 ডিগ্রি, তাহলে পরে কোণ দুটিকে আমরা বলবো রৈখিক যুগল কোণ। তার যে কোনো জায়গায় আমরা যদি দেখতে পাই এরূপ একটি সরলরেখা অথবা এরূপ একটি সরলরেখা, যে কোনো ধরনের সরলরেখায় যদি আর একটি বাহু বা রশ্মি মিলিত হয় এবং মিলিত হওয়ার ফলে সেখানে যদি দুইটি কোণ উৎপন্ন হয়, তাহলে তাকে রৈখিক যুগল কোণ বলা হয়। রৈখিক যুগল কোণের অর্থাৎ এই জোড়া কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। এখানে আরেকটি বিষয় আমরা জানি যে এখানে যদি আমার কোণ দুইটির পরিমাণ যদি সমান হয়ে যায়, তাহলে এটি হবে 90 ডিগ্রি, এটি 90 ডিগ্রি। তাহলে কোণ দুটি সমান হলে এটি হবে 90 ডিগ্রি, এটি হবে 90 ডিগ্রি। এটি বিশেষ ক্ষেত্রে আমাদের যখন লম্ব প্রমাণ করতে হয় অথবা সমকোণ প্রমাণ করতে হয়, তখন এই রৈখিক যুগল কোণের বিশেষ প্রয়োজন হয়। যখন আমরা লম্ব প্রমাণ করব বা আমরা সমকোণ প্রমাণ করব, তখন এই রৈখিক যুগল কোণ আমরা আমাদের ক্ষেত্রে সহযোগিতা করবে। এবার মধ্যবিন্দু বলতে আমরা সাধারণত যেটা বুঝবো সেটা হচ্ছে, ধরি এবি একটি সরলরেখা। এই এবি সরলরেখার মধ্যের বিন্দু হচ্ছে এম। তাহলে এম যদি এবি এর মধ্যবিন্দু হয়, তাহলে পরে স্বাভাবিকভাবে আমরা জানবো যে এম সমান হবে বিএম। তাহলে পরে আমরা দেখলাম এম সমান বিএম, অর্থাৎ যখনই কোনো জায়গাতে আমাকে মধ্যবিন্দু প্রমাণ করতে বলবে, তখনই আমরা বুঝে নেব যে আমাকে প্রমাণ করতে হবে এম আর বিএম, অর্থাৎ মধ্যবিন্দু দুই পাশের বাহুকে আমাকে সমান প্রমাণ দেখাতে হবে। যদি মধ্যবিন্দু দুই প্রান্তের বাহুকে সমান দেখাতে পারি, তাহলে পরে আমরা বলতে পারবো এম এবি এর মধ্যবিন্দু। আবার কোন জায়গাতে যদি বলা হয় এবি এর মধ্যবিন্দু এম, তাহলে আমরা সেখানে যে তথ্যটা দেওয়া থাকবে সেটা জানবো যে এম সমান বিএম। তাহলে এম যদি মধ্যবিন্দু হয়, তাহলে এম সমান বিএম। আবার যদি এম সমান বিএম প্রমাণ করতে পারি, তাহলে এম হবে মধ্যবিন্দু। সরাসরি মধ্যবিন্দু প্রমাণ করা যায় না,
প্রমাণ যদি বলে যে এম মধ্যবিন্দু, তাহলে আমাদের আগে দুই পাশের বাহুকে সমান দেখাতে হবে, তারপরে বলতে হবে অতএব এম এ বি এর মধ্যবিন্দু। আশা করি বুঝতে পারছি আমরা। আবার এখানে আরেকটি শর্ত থাকবে কি, যে এম সমান হবে হাফ এ বি। যেহেতু এটি অর্ধেক, তাহলে আমরা গোটাটার অর্ধেক আমরা পেলাম এ এম সমান হাফ এ বি, আবার বি এম সমান পাবো আমরা হাফ এ বি। আমরা বুঝতে পারছি যে এটি যেহেতু অর্ধেক, এ বি এর অর্ধেক, তাই আমরা এটা লিখতে পারি। বিষয়টি আশা করি বুঝতে পারছি। এখানে দেখি আমরা দুই বাহু সমান হলে দুই কোণ সমান। আমরা জানি যে কোনো একটি ত্রিভুজের দুটি যদি বাহু সমান হয়, তাহলে এ বাহুর বিপরীত কোণ এটি, এ বাহুর বিপরীত কোণ এটি, এই দুই কোণ সমান হবে। দুইটি বাহু সমান হলে দুই বিপরীত কোণ সমান হবে, দুই কোণ সমান হলে দুই বাহু সমান হবে। তাহলে যদি কোনো ত্রিভুজের দুইটি কোণ সমান হয়, তাহলে তার বিপরীত বাহুদ্বয় সমান। যদি বিপরীত বাহু দুইটি বাহু সমান হয়, তাহলে বিপরীত কোণদ্বয় সমান। আমরা বুঝতে পারলাম যে যদি আমাদের এখানে দুইটা বাহু সমান দেখাই, তাহলে এ বিপরীত কোণদ্বয় সমান হবে, বিপরীত আর দুইটি কোণ যদি সমান দেখায়, বিপরীত বাহুদ্বয় সমান হবে। আমরা একটা জিনিস এখানে দেখব যে এ কোণ আর বি কোণ, যদি এ কোণ সমান বি কোণ হয়, তবে আমরা পাবো যে এ কোণ প্লাস বি কোণ সমান এ কোণ প্লাস এ কোণ সমান টয়েস এ কোণ। এই কথাটি আমরা দেখব যে এ কোণ প্লাস বি কোণ, এ কোণ সমান বি কোণ যদি হয়, তাহলে এ কোণ প্লাস বি কোণ সমান এ কোণ সমান প্লাস এ কোণ, এ কোণ প্লাস এ কোণ সমান টয়েস এ কোণ। অনুরূপভাবে আমি বি কোণের ক্ষেত্রে বলতে পারবো যে এটি সমান হবে টয়েস বি কোণ। এই তথ্যগুলি আমরা কিন্তু বারবার বিভিন্ন ক্ষেত্রে প্র্যাকটিস করার মাধ্যমে মনে রাখবো, কারণ উপপাদ্য প্রমাণের সময় এই জিনিসগুলো বিশেষভাবে আমাদের প্রয়োজন হবে। বহিস্থ কোণ, কোনো একটা ত্রিভুজ যদি আমরা অঙ্কন করি, তাহলে যে কোনো একটি বাহুকে যদি আমরা বর্ধিত করি, তাহলে একটা বহিস্থ কোণ তৈরি হয়। এখানে একটি বহিস্থ কোণ তৈরি হয়। এই বহিস্থ কোণের মান অন্তস্থ দূরবর্তী কোণের সমষ্টির সমান, অর্থাৎ এই বহিস্থ সি কোণ সমান হবে, বহিস্থ সি কোণ সমান হবে এ কোণ প্লাস বি কোণের সমান, এ কোণ প্লাস বি কোণের সমান, অর্থাৎ বহিস্থ এ কোণটা হবে এ কোণ প্লাস বি কোণের সমান। যদি আমরা এটা বর্ধিত করি, তাহলে বহিস্থ বি কোণ সমান হবে এ কোণ প্লাস সি কোণের সমান, এ কোণ প্লাস সি কোণের সমান। আবার যদি এদিকে আমরা বর্ধিত করি, তাহলে বহিস্থ এ কোণের মান হবে বি কোণ প্লাস সি কোণের মানের সমান। তাহলে আমরা বুঝতে পারলাম যে ত্রিভুজের যে কোনো এক বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণ তৈরি হয়, সে কোণের মান অন্তস্থ দূরবর্তী কোণদ্বয়ের সমষ্টির সমান। এটা বহিস্থ যদি হয়, অন্তস্থ দূরবর্তী, অন্তস্থ তিনটাই অন্তস্থ কোণ, কিন্তু অন্তস্থ দূরবর্তী কোণদ্বয়ের সমষ্টির সমান হবে। আমরা এগুলো বারবার প্র্যাকটিস করব, ছবি আঁকবো আর প্র্যাকটিস করব। দূরত্ব সমান লম্ব ইম্পর্টেন্ট একটা বিষয়, যে আমাদেরকে যদি বলা হয় যে এ একটি বিন্দু, এ বিন্দু থেকে বিসি বাহুর দূরত্ব কত, এ বিন্দু থেকে বিসি বাহুর দূরত্ব কত, তাহলে আমরা দূরত্ব মাপার জন্য আমরা এখান থেকে অনেকগুলি সরলরেখা এখানে টানতে পারি, হয়তো মাপার জন্য আমরা টানতে পারি। কিন্তু একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, এ বিন্দু থেকে বিসি এর উপর যতই আমরা সরলরেখা টানি না কেন, এর মধ্যে সবচাইতে সবচেয়ে ছোট যে সরলরেখা হবে, সেই সরলরেখাটা হবে দূরত্ব। এবং আমরা জানি যে সবচেয়ে ছোট সরলরেখাটি হচ্ছে লম্ব, সবচেয়ে ছোট সরলরেখাটি লম্ব। তাহলে কোনো একটা বিন্দু থেকে যতগুলি সরলরেখা আমরা একটা অপর একটি সরলরেখার উপর টানবো, কোনো একটি বিন্দু থেকে কোনো সরলরেখার উপর যতগুলি সরলরেখা অঙ্কন করা যায়, তাদের মধ্যে সবচেয়ে ছোটটি হবে দূরত্ব এবং ছোটটি হবে লম্ব।
ছোটটি হবে দূরত্ব এবং ছোটটি হবে লম্ব। অর্থাৎ কোনো একটা বিন্দু থেকে কোনো সরলরেখার উপর দূরত্ব পরিমাপ করতে হলে আমাদের লম্ব পরিমাপ করতে হবে। কোনো একটি বিন্দু থেকে কোনো একটি সরলরেখার উপরে যদি কোনো দূরত্ব পরিমাপ করতে হয় তাহলে পরে সেখানে লম্ব আঁকতে হবে এবং লম্বের দূরত্বই হবে বিন্দু থেকে সরলরেখার দূরত্ব। আবার যদি আমরা দুটি সরলরেখার মধ্যে দূরত্ব অঙ্কন করতে যাই বা কোনো দুটি সরলরেখার মধ্যবর্তী দূরত্ব যদি আমরা মাপতে চাই তাহলে একটি সরলরেখার উপর যে কোনো একটা বিন্দু নিতে হবে, ওই বিন্দু থেকে অপর সরলরেখার উপর লম্ব আঁকতে হবে, তাহলে পরে আমরা এই দুইটির মধ্যবর্তী দূরত্ব পাবো। তাহলে যে কোনো এক জায়গাতে একটা বিন্দু নেব, বিন্দুর পরে সেখানে একটা লম্ব আঁকবো, লম্ব অঙ্কন করলে আমরা যে লম্ব দূরত্ব পাবো সেটাই হবে দুই সরলরেখার দূরত্ব। তাহলে পরে আমরা কোনো একটা বিন্দু থেকে দূরত্ব পেলাম আর দুটি সরলরেখার মধ্যবর্তী দূরত্ব আমরা জানলাম। তাহলে পরে দূরত্ব হচ্ছে একটা বিন্দু থেকে সরলরেখার উপর লম্বের দূরত্ব। অনেকগুলি সরলরেখা টানা যায়, তার মধ্যে সবচেয়ে ছোটটাই হবে দূরত্ব এবং ছোটটাই হবে লম্ব এবং লম্বটাই হবে দূরত্ব। আশা করি বুঝতে পারছি আমরা। এগুলো বারবার প্র্যাকটিস করবো, মনে রাখবো, না হলে আমাদের উপপাদ্যগুলো বোঝা কঠিন হবে। আমরা এখানে দেখবো যে কখন সর্বসম প্রমাণ করতে হয়। দুটি ত্রিভুজ সর্বসম প্রমাণ করার প্রায় প্রয়োজন হয়। আমরা জানি যে ত্রিভুজের দুইটি ত্রিভুজ সর্বসম প্রমাণ করতে হয় প্রায় উপপাদ্য প্রমাণের ক্ষেত্রে। কখন কখন এটি প্রয়োজন হয় দেখবো আমরা যে দুটি ত্রিভুজ সর্বসম প্রমাণ করার প্রয়োজন কখন কখন হয়। 1 নম্বরে যখন দুটি বাহু সমান প্রমাণ করতে হয়। দুটি বাহু যখন আমরা সমান প্রমাণ করব, দেখা গেল যে প্রমাণ করতে হচ্ছে যে দেখা যে এ বি সমান বিসি, এর ক্ষেত্রে দুইটা বাহু সমান প্রমাণ করতে হচ্ছে, তখন আমাদের কিন্তু দুটি বাহু সমান প্রমাণের ক্ষেত্রে আমাদের দুটি ত্রিভুজ সর্বসম প্রমাণ করতে হবে। ত্রিভুজ যদি সেখানে না থাকে তাহলে পরে ত্রিভুজগুলি অঙ্কন করতে হবে। 2 নম্বরে দুটি কোণ যদি সমান প্রমাণ করতে বলে, দুটি কোণ সমান যদি প্রমাণ করতে হয়, সেই ক্ষেত্রে দুটি ত্রিভুজ সর্বসম প্রমাণ করার প্রয়োজন হয়। তাহলে দুটি বাহু সমান প্রমাণ করতে হলে, দুটি কোণ সমান প্রমাণ করতে হলে দুটি ত্রিভুজ সর্বসম প্রমাণ করা হয়। এবং 3 নম্বরে লম্ব বা সমকোণ, লম্ব অথবা সমকোণ, লম্ব বা সমকোণ যদি প্রমাণ করতে বলে তাহলে পরে সেই ক্ষেত্রে দুটি ত্রিভুজ সর্বসম প্রমাণ করার প্রয়োজন হয়। এগুলো বিশেষভাবে প্রয়োজন হয়। আমরা যখন দেখবো যে কোনো জায়গাতে দুটি বাহু সমান প্রমাণ করতে বলছে অথবা দুটি কোণ সমান প্রমাণ করতে বলছে অথবা লম্ব বা সমকোণ প্রমাণ করতে বলছে, তখন আমাদের অধিকাংশ ক্ষেত্রে আমাদের দুইটি ত্রিভুজ সর্বসম প্রমাণ করার প্রয়োজন হয়। আর সেখানে যদি ত্রিভুজ না থাকে তাহলে ত্রিভুজটি আমরা অঙ্কন করব। তাহলে পরে বুঝলাম যে কখন দুইটি ত্রিভুজ সর্বসম প্রমাণ করার প্রয়োজন হয়। এবার দুটি ত্রিভুজ সর্বসম প্রমাণ করার 4টি পদ্ধতি রয়েছে। এক হচ্ছে বাহু, বাহু, বাহু। 2 হচ্ছে বাহু, কোণ, বাহু। 3 নম্বর হচ্ছে কোণ, বাহু, বাহু। আর 4 নম্বর হচ্ছে সমকোণী ত্রিভুজের অতিভুজ ও অপর একটি বাহু, অপর একটি বাহু। তাহলে পরে আমরা দেখলাম ত্রিভুজ সর্বসম প্রমাণ করার পদ্ধতি 4টি। একটি ত্রিভুজের 3 বাহু অপর ত্রিভুজের 3 বাহু সমান হলে, অথবা 2 বাহু অন্তর্ভুক্ত কোণ যদি সমান হয়। একটি ত্রিভুজের 2 বাহু অন্তর্ভুক্ত কোণ বলতে যে দুটি আমরা বাহু নিব তার মধ্যবর্তী কোণকে আমরা অন্তর্ভুক্ত কোণ বলছি। এই দুইটি বাহু অন্তর্ভুক্ত কোণ অপর একটি ত্রিভুজের 2 বাহু অন্তর্ভুক্ত কোণ সমান হলে ত্রিভুজদ্বয় সর্বসম। 3 নম্বরে কোনো একটি ত্রিভুজের 2 কোণ, কোনো একটি ত্রিভুজের 2 কোণ এক বাহু অপর একটি ত্রিভুজের 2 কোণ অনুরূপ বাহু যদি সমান হয় তাহলে ত্রিভুজদ্বয় সর্বসম। এবং 4 নম্বরে আমরা দেখব সমকোণী ত্রিভুজের অতিভুজ এবং অপর একটি বাহু যদি সমান হয়। সমকোণী ত্রিভুজের অতিভুজ এবং 2 বাহুর মধ্যে যে কোনো একটি বাহু যদি সমান হয় তাহলে পরে আমরা ত্রিভুজদ্বয় সর্বসম বলতে পারবো। অতিভুজ বলতে যেখানে সমকোণ থাকে তার ঠিক বিপরীত বাহুকে অতিভুজ বলে। সমকোণের বিপরীত বাহুকে বলা হয় অতিভুজ।
তাহলে পরে আমরা চারটি পদ্ধতিতে দুইটি ত্রিভুজ সর্বসম প্রমাণ করতে পারবো। এখানে সাধারণ বাহু কোণের ক্ষেত্রে যদি আমরা বলি তাহলে পরে দুইটি কোণের যদি একটি বাহু হয়, এই কোণেরও যে বাহু আছে এই কোণেরও সেই বাহু, তাকে বলা হয় সাধারণ বাহু। আবার দুটি ত্রিভুজের ক্ষেত্রে দুটি ত্রিভুজ যদি মনে করি তাহলে এ ত্রিভুজের বাহু এটি, এ ত্রিভুজের বাহু এটি, এটিকে সাধারণ বাহু বলা হয়। ত্রিভুজের ক্ষেত্রে সাধারণ বাহুটা সমান, এ বাহু এটা যে বাহু এটিরও সে বাহু, এই সাধারণ বাহুটাকে আমরা সমান সমান ধরে রাখি। তাহলে পরে দুইটি ত্রিভুজের যদি একটি কমন বাহু থাকে বা এই ত্রিভুজের যে বাহু এই ত্রিভুজের সে বাহু হয় তাহলে পরে তাকে বলা হয় সাধারণ বাহু। একই বৃত্তের ব্যাসার্ধগুলি সমান, আমরা জানি একই বৃত্তের ব্যাসার্ধগুলি সব সময় সমান। একই বৃত্তের ব্যাসার্ধ কেন্দ্র থেকে যদি আমরা পরিধি পর্যন্ত অঙ্কন করি তাহলে পরে এটাকে বলা হয় ব্যাসার্ধ। তো এই ব্যাসার্ধগুলি পরস্পর সমান, একই বৃত্তের যদি ব্যাসার্ধ হয় তাহলে তারা পরস্পর সমান। এবার বলছি কেন্দ্রস্থ কোণ ও বৃত্তস্থ কোণ। আমরা জানি এবি একটি চাপ, এবি যদি একটি চাপ হয়, এবি যদি একটি চাপ হয় তাহলে এই চাপ কেন্দ্রে যে কোণ তৈরি করবে সেই কোণটাকে বলা হয় কেন্দ্রস্থ কোণ, আর এই চাপ বৃত্তের উপরে যে কোণ তৈরি করবে তাকে বলা হয় বৃত্তস্থ কোণ। এটি হচ্ছে কেন্দ্রস্থ কোণ, এটি হচ্ছে বৃত্তস্থ কোণ। তাহলে কেন্দ্রস্থ কোণ ও বৃত্তস্থ কোণ আমরা বুঝলাম। রৈখিক যুগল কোণ মধ্যবিন্দু, দুইটি বাহু সমান দুইটি কোণ সমান, দুইটি কোণ সমান দুই বাহু সমান। বহিস্থ কোণ আমরা জানি যে কোনো একটি বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণ তৈরি হয় তা অন্তঃস্থ দূরবর্তী কোণ দ্বারা সমষ্টির সমান। দূরত্ব আমাদের দূরত্ব মাপতে হলে লম্ব পরিমাপ করতে হবে, আর একটা বিন্দু থেকে যতগুলো সরলরেখা টানা যায় তার মধ্যে সবচেয়ে ছোট হয় লম্ব। তাহলে পরে দেখলাম যে দূরত্ব মানেই হচ্ছে লম্বের দূরত্ব। সর্বসম কখন মাপ করবো আমরা তিনটি পদ্ধতি পেলাম, যে যদি দুইটি বাহু সমান প্রমাণ করতে বলে, যদি দুইটি কোণ সমান প্রমাণ করতে বলে এবং লম্ব বা সমকোণ প্রমাণ করতে বলে তাহলে পরে এই সমস্ত ক্ষেত্রে বিশেষভাবে দুইটি ত্রিভুজ সর্বসম প্রমাণ করার প্রয়োজন হয়। সর্বসম প্রমাণ করার পদ্ধতি আমরা চারটি শুনেছি, যে এক ত্রিভুজের তিন বাহু অপর ত্রিভুজের তিন বাহু সমান হলে, অথবা এক ত্রিভুজের দুই বাহু অন্তর্ভুক্ত কোণ অপর ত্রিভুজের দুই বাহু অন্তর্ভুক্ত কোণ সমান হলে, অথবা একটি ত্রিভুজের দুই কোণ এক বাহু অপর একটি ত্রিভুজের দুই কোণ এক বাহু অনুরূপ বাহু সমান হলে ত্রিভুজ দ্বয় সর্বসম, আর সমকোণী ত্রিভুজের অতিভুজ এবং অপর একটি বাহু সমান হলে ত্রিভুজ দ্বয় সর্বসম। সাধারণ বাহু দুটি ত্রিভুজের যদি একটি বাহু থাকে, একটি কমন বাহু থাকে, বা উভয় ত্রিভুজের একটাই বাহু থাকে তাহলে সেটা কমন বাহু বা সাধারণ বাহু বলবো আমরা। একই বৃত্তের যতগুলো ব্যাসার্ধ অঙ্কন করা যায় সবাই সমান। আর কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণ আমরা দেখলাম কোনো একটি চাপ যদি কেন্দ্রের কোণ তৈরি করে তবে সেটি কেন্দ্রস্থ কোণ বলা হয়, আর যদি সেটি বৃত্তের পরিধির সাথে তৈরি করে তাহলে সেটিকে বলা হয় বৃত্তস্থ কোণ। আশা করি তোমরা এই বিষয়গুলি বুঝতে পারছো এবং তোমাদের অতীতে এগুলো জানা কথা, বারবার প্র্যাকটিসের মাধ্যমে বারবার চর্চার মাধ্যমে তোমরা এগুলো মনে রাখবে। বিশেষভাবে তোমাদের উপপাদ্য প্রমাণ করার সময় এই জিনিসগুলো প্রচুর প্রয়োজন হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।